সকলে একটু যুক্ত হয়ে যাও, আমরা খুব শীঘ্রই আমাদের মূল আলোচনা শুরু করব। আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছে 1-2 মিনিট, যাতে করে আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারি। আমি একটু তোমাদের কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি একটু লিখে দিই, হ্যাঁ বাচ্চারা। 10টা 5-এ শুরু, ঠিক আছে? 10টা 5-এ শুরু হবে। আমি একটু সময় নিচ্ছি, 2 মিনিট। তোমরা একটু যুক্ত হতে থাকো, ঠিক আছে? তোমাদের জন্য মেকআপ ক্লাস দেওয়া, দেখছো তোমরা, তোমাদের উপস্থিতি খুবই কম। তো তোমাদের ভালো চাইলে তোমরা যদি না থাকো, ওকে, আমরা একটু ক্লাসটা খুব শীঘ্রই আলোচনায় চলে যাচ্ছি আমরা, তোমরা একটু সকলে যুক্ত হতে থাকো। আমরা তো গত দিনগুলোতে হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান দেখেছি, তাই না? তো আমরা গত দিনগুলোতে সেবাধর্মী প্রতিষ্ঠান দেখেছি। আজকে আমরা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে একটা আর্থিক বিবরণ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আমি নাইমকে দেখতে পাচ্ছি, আমি তামিমাকে দেখতে পাচ্ছি, আরিফুলকে, আফরিনকে দেখতে পাচ্ছি, আমি সেতুকে দেখতে পাচ্ছি, হয়তো আর অনেকেই যুক্ত আছে। সো যাদের দেখতে পাচ্ছি না তাদেরকেও আমার সালাম, যাদেরকে দেখতে পাচ্ছি তোমাদেরকেও আমার সালাম, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আরে অফ বাবা, হ্যাঁ অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিল। ওকে, চলো আমরা আর কথা না বাড়াই, এবার আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানে একটা আর্থিক বিবরণী দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছে। আমি আশা করছি আমার ছোট্ট ভাইয়েরা বোনেরা সকলেই ভালো এবং সুস্থ আছে। সো দেখো, এই একটা ম্যাথ আমরা রেখেছি। ম্যাথটা 2023 সালের কোন একটা বোর্ডে, রয়্যাল মিল, 30শে জুন 2022, ঠিক আছে? এখন তোমাদের কিছু জিনিস আসলে খেয়াল করতে হবে। তারিখটা খেয়াল করতে হবে। দেখো তো, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কখনকার? 30শে জুন 2022, ঠিক আছে? 30শে জুন 2022, এবং এই ম্যাথটা শুরু হয়েছে কখন? সো এখানে হচ্ছে নগদ তহবিল, মূলধন, উত্তোলন, ইজারা সম্পত্তি, ঋণ, অনেক কিছুই আছে। আমরা এখানে দেখতেছি, দেখো, ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাট সহ পণ্য বিক্রয় দেখছি, ঠিক আছে? সো ভ্যাটের ক্যালকুলেশন গুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে মজুরি দেখছি, বেতন দেখছি, প্রাপ্য হিসাব আছে, প্রদেয় হিসাব আছে, বিজ্ঞাপন আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, বীমা খরচ আছে, ঠিক আছে? অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি।
এখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো ফলো করতে হবে। সো আমি তোমাদেরকে যেটা আগে বলেছিলাম, আমরা সেটা আবারও একটু রিপিট করার চেষ্টা করছি। আমাদের আর্থিক বিবরণী খুব ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য আমাদের যে মূল পয়েন্ট সেটা হচ্ছে সমন্বয় বোঝা। ঠিক আছে, যখন তুমি সমন্বয় বুঝবা তখন তোমার কাছে আর্থিক বিবরণী পানি ভাত হয়ে যাবে। যদি তুমি সমন্বয় না বোঝো, যদি তুমি সমন্বয়ে ভুল করো, আর্থিক বিবরণী ভুল হয়ে যাবে। তো সমন্বয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। লাবিবা ভালো আছি, ভাইয়া তুমি কেমন আছো একটু ভাইয়াকে জানাও। তো সমন্বয়গুলো খুব বোঝা জরুরি, যার কারণে আমি কি বলেছিলাম, আমরা যখন রিয়ামিলটা পড়বো ওইটার সাথে সমন্বয়গুলো পড়ার পরে যেগুলোর সাথে সমন্বয়টা কানেক্টেড সেগুলো মেলানোর চেষ্টা করবো। দেখো, সমাপনী মজুদ পণ্য আছে 14,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয়। ঠিক আছে, বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয় নাই। আমাকে একটু বলো তো, বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা কি? বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা কি, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা কি? যেহেতু হিসাবভুক্ত, সমন্বয় যেটা আছে মনে রাখবা, সমন্বয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু হিসাবভুক্ত হয় না। দৃশ্যমান অদৃশ্যমানের ক্লাস ওয়েবসাইটে পাও না, কি বলো? আচ্ছা দেখো, তোমাকে দেখাই, তুমি ওয়েবসাইটে গেলা তাই না, তোমাকে চ্যাপ্টারের নামটা তো মনে রাখতে হবে। চ্যাপ্টারের নামটা হচ্ছে যে তোমার দৃশ্যমান অদৃশ্যমান, এবং চ্যাপ্টার হচ্ছে কত চ্যাপ্টার, এটা 8ম চ্যাপ্টার তাই না? সো আমি যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যাই, খেয়াল করো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র গেলাম, অধ্যায় 8, এই যে অবচয়, এই যে অধ্যায়, আবার অবচয় 2, হিসাব বিজ্ঞান প্রথম পত্র 5ম। আচ্ছা দেখো, অবচয় এখানে 2টা ক্লাস দেওয়া আছে, কেন দেওয়া না? এই যে অবচয় ক্লাস দেওয়া আছে। সো দেখো, অবচয় ক্লাস তো দেওয়া আছে বাবা। অবশ্যই ক্লাস দেওয়া না এমন না, ক্লাস দেওয়া আছে, 8ম চ্যাপ্টার ক্লাস তো নিয়েছি আমরা। দেখো তো, এই কে বলছো এটা মায়ের খাবা? এটা মিরাজ বলছো না? মিরাজ, তোমারটা হয় নাই। যে বিক্রয় করলে নগদান তো আসবে না বাবা, দেনাদার, এখানে যেহেতু নগদ বিক্রয় করো নাই, বাকিতে বিক্রি করছো, তাহলে দেনাদার হিসাব ডেবিট যেমন আসবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমাদের এই সমন্বয়টা বিক্রয়কে প্রভাবিত করবে, সরি প্রাপ্য হিসাব বা দেনাদারকে প্রভাবিত করবে, আর কাকে? বিক্রয়। তাহলে বিক্রয়ের সাথে সমন্বয় আছে, এই দুইটা আমরা কি করলাম, একটু সুন্দর করে মার্ক করার চেষ্টা করলাম। কি করলাম আমরা? সুন্দর করে মার্ক করার চেষ্টা করেছি, তাই না? ওকে, এরপরে দেখো কি আছে, যে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চয়। দেখো, এটা ক্যালকুলেশন ইনশাআল্লাহ আমি দেখাবো। এরপরে বিজ্ঞাপন খরচের 2/1 অংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে। আচ্ছা, এই কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার করে দেই। বিলম্বিত এবং অবলোপন, এই দুইটা শব্দের আগে আমরা ক্লারিফিকেশন জেনে নেই। বিলম্বিত একটা শব্দ, আর একটা শব্দ অবলোপন। ঠিক আছে, বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম রাখা। বিলম্বিত মানে কি? অগ্রিম রাখা। তাহলে অগ্রিম রাখা, কোনো খরচ অগ্রিম রাখা মানে কি? কোনো খরচ অগ্রিম রাখা মানে হচ্ছে সেটা সম্পদ। তাহলে বিলম্বিত দ্বারা আমরা কি বুঝবো? সম্পদটাকে বুঝবো। আর অবলোপন মানে হচ্ছে এটা একটা ব্যয় বা খরচ। ঠিক আছে, বিলম্বিত শব্দের অর্থ কি? বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে অগ্রিম রাখা বা এটাকে সম্পদ হিসাবে রাখা। বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে, ক্লাস আসে না, ঠিক আছে আমি দেখবো। আর অবলোপন শব্দটা হচ্ছে ব্যয় বা খরচ। তাহলে এখানে কি বলছে, যে বিজ্ঞাপন খরচের 2/1 অংশ, তার মানে কি অর্ধেক অংশ তোমাকে খরচ দেখাইতে হবে, অর্ধেক অংশ তোমাকে সম্পদ দেখাইতে হবে। ওকে, এখন ক নাম্বারে আমাকে বলেছে কি, দেখো তো, ক নাম্বারে আমাকে সুন্দর করে বলেছে ভ্যাট চলতি হিসাব। ক নাম্বারে আমাকে কি কি করতে বলেছে? ভ্যাট চলতি হিসাব বের করতে বলেছে। সো আমরা ক নাম্বারে ভ্যাট চলতি হিসাব বের করতে যাব, এবং ভ্যাট চলতি হিসাব বের করতে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় একদম ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে হিসাব মানে খতিয়ান। ঠিক আছে, যখনই কোথাও দেখবে হিসাব, হিসাব মানে কি? হিসাব মানে হচ্ছে আমার কাছে কি চেয়েছে? হিসাব মানে আমার কাছে চেয়েছে খতিয়ান। হিসাব মানে কি চেয়েছে? হিসাব মানে হচ্ছে খতিয়ান। হিসাব মানে আমাদের কাছে কি চাই? হিসাব মানে চাই হচ্ছে খতিয়ান করতে বলে। ঠিক আছে, আমরা হিসাব মানে কি বুঝবো? হিসাব মানে বুঝবো যে হিসাব বলতে আমাদের কাছে অ্যাকচুয়ালি আসলে কি জানতে চেয়েছে বা কি করতে বলেছে। হিসাব বলতে আমাদের কাছে একবারে খতিয়ানটা করতে বলেছে। তাহলে আমরা একটা খতিয়ানে ঘর করার চেষ্টা করছি। সো আমরা এই পাশে হচ্ছে
দেখো আমরা একটা কিন্তু খতিয়ানি ঘর অলরেডি এখানে করে ফেললাম, তাই না? আমরা এখানে কিন্তু একটা খতিয়ানের সুন্দর করে ঘর তৈরি করে ফেললাম। ওকে, তাহলে এই খতিয়ানি ঘরে কি কি বসবে সেটা আমরা লিখে দেই। বাংলা ক্লাস একটু নোটিশ দেখতে হবে বাবা, নোটিশ দেখতে হবে মাঝে মধ্যে। আমার এই ক্লাসটা আমি নিতে পারি নাই, কত তারিখে ছিল, 11 তারিখে ছিল, আমি নেই নাই, সেটা আমি মেকআপ নিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা ঘর হবে, দুঃখিত, এখানে আরেকটা ঘর আমাকে করতে হবে, সেটা হচ্ছে আরেকটা ঘর কিসের, আরেকটা ঘর হচ্ছে আমার তারিখের ঘর, আরেকটা ঘর আমাকে এখানে করতে হচ্ছে। আরেকটা ঘর হচ্ছে আমার তারিখের ঘর। তাহলে এখানে সবার প্রথমে কি লাগবো, তারিখ লাগবো, এরপরে হচ্ছে এখানে কি লাগবো আমরা, বিবরণ, এরপরে হচ্ছে খতিয়ান যেহেতু করছি খতিয়ানে লিখতে হয় জাবেদা পৃষ্ঠা, এরপরে হচ্ছে ডেবিট লিখতে হবে, এখানে এখানে লিখতে হবে ক্রেডিট, এখানে ডেবিট এখানে ক্রেডিট, এখানে লিখতে হবে কি, এখানে হচ্ছে জের, জেরের মধ্যে হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। ওকে, আর আমরা কি করছি, আমরা মূলত ভ্যাট চলতি হিসাব করছি, যে ক নাম্বার প্রশ্ন ভ্যাট চলতি হিসাব করছি, ভ্যাট চলতি হিসাবটা আমরা করছি। আমরা যখন ভ্যাট চলতি হিসাব করতে যাব আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সো ভ্যাট চলতি হিসাব করতে গেলে সেটা সবার প্রথমে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে রেওয়া মিলটা দেওয়া আছে এই রেওয়া মিলে দেখতে হবে ভ্যাটের কোনো জের আছে কিনা, যে ভ্যাট চলতি হিসাব নামে কোনো জের আছে কিনা। একটু তোমরা আমার সাথে রেওয়া মিলটা লক্ষ্য করে দেখো তো, তোমরা কি এখানে কোথাও ভ্যাট চলতি হিসাব নামে কোনো কিছু দেখতেছো? খোঁজো তো, রেওয়া মিলটা খোঁজো, দেখো সেখানে কি তোমরা ভ্যাট চলতি হিসাব পেয়েছো কিনা, পাচ্ছ কিনা? তোমরা একটু খেয়াল করে খোঁজার চেষ্টা করো, দেখো তো এখানে তোমরা ভ্যাট চলতি হিসাব পাচ্ছ কিনা। আচ্ছা, খুব বেশি লেট হয় নাই, তোমরা একটু খোঁজার চেষ্টা করো যে কোথাও এখানে ভ্যাট চলতি হিসাব রেওয়া মিলে আছে কিনা। আচ্ছা, না ওটা তো 15% ভ্যাট আছে, বাট ওইটার ভাবে ভ্যাট, যদি ভ্যাট চলতি হিসাব থাকতো, দেখো যদি এটা যদি ভ্যাট চলতি হিসাব থাকতো, যেহেতু 2000, দেখো এটা হচ্ছে 2022 সাল, তাই না? 2022 সাল জানুয়ারি 1 তারিখ থেকে যদি আমরা হিসাব করি, তাহলে যদি ভ্যাট থাকতো, ঠিক আছে, যদি ভ্যাট চলতি হিসাব নামে রেওয়া মিলে কোনো কিছু থাকতো, আমরা কি দিতাম, সবার প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি করতাম, ঠিক আছে? সবার প্রথমে কি দিতাম, ব্যালেন্স বিডি দিতাম, দিয়ে অ্যামাউন্টটা ব্যালেন্সে যদি ডেবিটে থাকতো ডেবিটে বসাইতাম, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাইতাম, যদি ডেবিটে থাকতো ডেবিটে বসাইতাম, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাইতাম। যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, মূলত ব্যালেন্স বিডিটাও দেওয়ার দরকার নেই, যখন রেওয়া মিলে থাকবে তখন আমরা এটা দিব, ঠিক আছে? যদি রেওয়া মিলে থাকে তখন শুধু আমরা এটা দিব। এখন দেখো যেহেতু রেওয়া মিলে ভ্যাট নাই, তাহলে ভ্যাট আমরা কোথায় পাচ্ছি, দেখো এখানে লেখা আছে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 34,475 টাকা। সো ভ্যাট ক্যালকুলেশনের সিস্টেমটাকে আমরা বের করে দিই যে কিভাবে তুমি ভ্যাট ক্যালকুলেশন করতে পারবা। সো ভ্যাট যদি ক্যালকুলেশন করতে চাও, সবার প্রথমে তুমি বিক্রয় হোক বা ক্রয় হোক, সো বিক্রয় হোক বা ক্রয় হোক, যদি ক্রয় থাকে এই ক্রয় থেকে প্রথমে তোমাকে ক্রয় ফেরতটা বাদ দিতে হবে, ঠিক আছে? ফেরত বাদ দিতে হবে, এরপরে যদি বাটটা থাকে বাটটাটা বাদ দিতে হবে। সো যে অ্যামাউন্টটা থাকবে, দেখো ক্রয় থেকে ফেরত বাদ দিলা, বাটটা বাদ দিলা, ক্রয় থেকে তুমি ফেরত বাদ দিলা, বাটটা বাদ দিলা, যে অ্যামাউন্টটা এখানে পাবা এই অ্যামাউন্টের উপরে আমাকে ভ্যাটটা কাটতে হবে, ঠিক আছে? আর যখন ভ্যাট সহ বলছে, ভ্যাট সহ বললে আমরা কিভাবে ভ্যাটটা ক্যালকুলেশন করব, যখন ভ্যাট সহ বলবে তখন আমরা ভ্যাট বের করব কিভাবে, দেখো যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, যে অ্যামাউন্ট দেওয়া থাকবে, সো এখানে যে পরিমাণটা দেওয়া থাকবে ওই পরিমাণের সাথে বাংলাদেশে সবসময় 15% দেওয়া থাকবে, 15 গুণ দিবা 115 দিয়ে ভাগ করবা, অর্থাৎ এখানে যে আমরা নিট অ্যামাউন্টটা পাচ্ছি, ঠিক আছে, নিট অ্যামাউন্ট লিখে দেই, যে নিট পরিমাণটা পাচ্ছি এখানে, এই নিট পরিমাণের সাথে 15 গুণ ভাগ হচ্ছে 115। ওকে,
এটা একটু তোমরা উঠাই নাও তো, এতটুকু উঠাও না। বিক্রয়ের ক্ষেত্রে সেম, যখন তুমি এখানে বিক্রয় দিবা, ঠিক আছে, যখন ক্রয়ের পরিবর্তে বিক্রয় দিবা, দেখো তখন ফেরত বারটা বাদ দেওয়ার পরে নিট পরিমাণটা দিতে হবে। সবাই এটা একটু উঠাই নাও তো ভাইয়ারা, সবাই একটু উঠাই নাও, আমরা সকলে এটা একটু উঠাই নিব। উঠাই নিয়ে আমাকে একটু জানাও যে আমরা উঠাইছি। ওকে, নোট যদি ডান হয়, চলো নেক্সট আমরা আগের পেজটাতে চলে যাই। দেখো তো এখানে প্রথমে আমরা যদি দেখি কত টাকা আছে, 34,475। আমরা সবার প্রথমে কি খুঁজবো, কোনো ফেরত বা বারটা আছে কিনা, বা এটার সাথে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অলিখিত ক্রয় যদি থাকে, ঠিক আছে, অলিখিত ক্রয় থাকলে সেটা আবার যোগ করতে হবে। একটু এখানে আরেকটু বর্ধিত করে নাও, যে ফেরতের সাথে এখানে যদি অলিখিত ক্রয় বা বিক্রি থাকে, অলিখিত ক্রয় বা বিক্রয় যদি থাকে, সেটা আমরা কি করব, যোগ করে দিতে হবে, ঠিক আছে। অলিখিত ক্রয় বা বিক্রয় থাকলে ওটা আবার যোগ করে এরপরে আমরা নিট অ্যামাউন্টটা পাবো, নিট অ্যামাউন্টটা পেয়ে যাব আমরা এখানে, নিট অ্যামাউন্ট বা পরিমাণটা পাবো। অলিখিত ক্রয় বা বিক্রয় থাকলে অবশ্যই সেটা আমাকে যোগ করতে হবে, অবশ্যই সেটা আমাকে যোগ করতে হবে। তাহলে এখন আসো, দেখো তো আমরা ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট পাচ্ছি, ক্রয় ভ্যাটের জাবেদা কেউ দিতে পারবা? ক্রয় ভ্যাটের জাবেদা কি হবে, কেউ দিতে পারবা? ক্রয় ভ্যাটের জাবেদা কি হবে, কেউ দিতে পারবা কিনা আমাকে একটু দাও তো। যে এই যে ভ্যাট সহ পণ্য ক্রয় করলো, তোমাকে আমি এপাশে নিয়ে যাই। সো এখানে আমি তোমাকে প্রশ্ন দিলাম যে ভ্যাট সহ পণ্য ক্রয় জাবেদা কি হবে, বলো তো। ভ্যাট সহ পণ্য ক্রয় জাবেদা কি হবে, একটু আমাকে জাবেদাটা বের করে দাও, সকলে একটু জাবেদাটা বের করে দাও, দেখি তোমরা পারো কিনা। জাবেদাটাকে শেখা দরকার, ঠিক আছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই যে দেখছো ভ্যাট হিসাব ক্রেডিট, না বাবা ভুল করছো। ভ্যাট এখানে জাবেদাটা হবে এমন, দেখো একজন উপরের জন ঠিক করছো, উপরের জন কে, আলভি ভুল করছো, সাদিয়ারটা ঠিক আছে। যে ক্রয়ের সময় হচ্ছে, দেখো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব হবে ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব হবে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান বা প্রদেয় হিসাব যেটাই থাকুক না কেন, নগদান হিসাবটা হবে ক্রেডিট, ঠিক আছে। আবার সেম ভাবে যদি আমি তোমাকে বলি যে বিক্রয় ভ্যাট, কি বলি, যে বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাটের জাবেদা কি হবে, বিক্রয় ভ্যাট সহ, এটার জন্য আমি কি জাবেদা দিব, সেম ভাবে দেখো, সেম ভাবে আমি জাবেদা দিতে পারি। জাবেদাটা হচ্ছে এমন যে আমার প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বা নগদান, ঠিক আছে, প্রাপ্য বা নগদান হিসাবটা হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। সো ক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব হবে কি, ক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব হবে ডেবিট, আর বিক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব হবে কি, ক্রেডিট হবে। জাবেদাটা সকলে উঠায় নাও। 15 আর 115 কেন, এখানে মূলত এই 115টা কিভাবে আসে দেখো, এখানে আসে হচ্ছে 100% প্লাস ভ্যাটের 15%, ঠিক আছে। সো যার কারণে একসাথে আমি লিখে দিয়েছি কত, এই দুইটার পরিবর্তে তোমাকে আমি একসাথে 115 লিখে দিয়েছি, এই তো, বুঝছো, মুখস্থ করে ফেলবা। এই দুইটার জাবেদা আগে লিখে নাও। দেখো এখন যদি আমরা খেয়াল করো, এখন যদি ধরো যে আমরা ভ্যাট চলতি হিসাব করতে যাচ্ছি, তাহলে ক্রয়ের সময় ভ্যাট কি হয়েছে দেখো তো, ক্রয়ের সময় এখানে ভ্যাট কি হয়েছে, ভ্যাট ডেবিট হয়েছে। আমরা জানি খতিয়ানে কি করতে হয়, খতিয়ানে বিপরীত নাম লিখতে হয়, তাহলে ডেবিটের বিপরীতে কি আছে, ক্রেডিট, নগদান হিসাবের নাম বসবে। বিক্রয়ের সময় দেখো তো, বিক্রয়ের সময় আবার ভ্যাট চলতি হিসাব কি হয়েছে, বিক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব হচ্ছে ক্রেডিট, তাহলে এখানে নাম কোনটা বসবে, বিপরীত নাম, অর্থাৎ ডেবিটটা, প্রাপ্য হিসাব বা নগদান, বুঝছো। নামগুলো বিপরীত হচ্ছে এবং কোন নামগুলো যাবে, জাবেদাটা ক্লিয়ার কিনা বলো তো। আমরা এমন বের করা শিখলাম, আমরা জাবেদাও বের করা শিখেছি, তাহলে আর কোনো সমস্যা আছে, আর তো সমস্যা থাকার কথা না।
ওকে, তাহলে এখন আসো আমরা ক্রয়ের সময় দেখো, ক্রয়ের সময় জাবেদা বিপরীত নাম যেহেতু দিব, বিপরীত নাম আমরা মাত্র কি দেখলাম যে ক্রয় ভ্যাটের সময় হচ্ছে আমার কি হচ্ছে, ক্রয় ভ্যাটের সময় যে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে বিপরীত নামটা যেহেতু লিখতে হয়, বিপরীত নামটা কি, বিপরীত নামটা হচ্ছে নগদান হিসাব। বিপরীত নামটা আমরা কি পাইলাম, নগদান হিসাব। এখন টাকার অ্যামাউন্টটা কত হবে দেখো, আমি তোমাকে মাত্র বললাম টাকার অ্যামাউন্টটা লিখে দিয়েছি কি যে নিট পরিমাণ গুণন 15/115। তাহলে এই যে আমরা ভ্যাট পাইছি, এখান থেকে কোনো ফেরত টেরত কিছু আছে, কোনো ফেরত নাই, কোনো অলিখিত ক্রয় আছে না, কোনো অলিখিত ক্রয় নাই, বাকিতে পণ্য ক্রয় আছে, ওইটা তো ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হবে, বিক্রয়ের সাথে যুক্ত হবে। সো এই জায়গায় যদি আমরা দেখি, খেয়াল করো যে এই জায়গায় আমরা দেখতে পারবো যে ক্রয়ের সাথে কোনো কাজ নাই, ডিরেক্ট 34,475, এটাই হচ্ছে নিট অ্যামাউন্ট। তাহলে 34,475 এটার সাথে গুণ হবে কত, 15, ভাগ হবে, ভাগ হবে কত, ভাগ হবে হচ্ছে 115। তাহলে 4,475 আসে কিনা, যেহেতু ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাহলে ডেবিটের ঘরে বসবে 4,475, এখানে ডেবিটের ঘরে চলে গেল 4,475। ঠিক আছে, এই এত আসে 4,498 কেমনে আসে দেখি তো, আসলে 98 আসে, আসতে পারে, আমি তো ভুল করতেই পারি। 34,475 গুণন 15 ভাগ 115, হ্যাঁ আচ্ছা আরেকবার দেই। আচ্ছা অ্যামাউন্টটা আমি ভুল করেছি, অ্যামাউন্টটা আমি ক্লিয়ার করে দেই। 34,475, 34,475 গুণন 15 ভাগ 115, তাহলে 4,497 টাকা আসে। 4,497, 4,497, তাই না, 4,497, হ্যাঁ 97, ঠিক আছে পারফেক্ট। এরপরে আমরা হচ্ছে কি করব, বিক্রয়ের সময় লিখবো। বিক্রয়ের সময় ভ্যাট কি হয়েছিল, বিক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়েছে, বিপরীত নাম কিন্তু আবার ওই নগদানি আছে। ঠিক আছে, তাহলে নগদানি আছে, তাহলে নগদান হিসাব, আবার নগদান হিসাব, কিন্তু টাকার অ্যামাউন্টটা ক্রেডিটে বসবে। কত টাকা দেখো, এখানে বিক্রয় কত টাকা আছে, খেয়াল করো, বিক্রয় আছে হচ্ছে 51,750, এবং দেখো সমন্বয় কি বলা আছে, বাকিতে পণ্য বিক্রয় 2300, বাকিতে পণ্য বিক্রয় কত আছে 2300। তাহলে এই 51,750 সাথে 2300 টাকা যোগ দিলে আমি নিট অ্যামাউন্ট পাবো, যেহেতু ফেরত টেরত নাই, কোনো কিছু বাদ দিতে হচ্ছে না। তাহলে 51,750 যোগ 2300 কত হয়, 54,050, এটার সাথে গুণ 15 ভাগ 115, তাহলে 7,050 আছে। তাহলে 7,050 এখানে আমি দিয়ে দিলাম। এখন দেখো জেরের বেলায় কি হবে, জের এখানে ডেবিট আছে, এখানে মাত্র অ্যামাউন্টটা বসাইছি কোথায়, ক্রেডিট। ডেবিট ক্রেডিট কি করতে হয়, আমরা আগেও শিখেছি না, ডেবিট এবং ক্রেডিট বিয়োগ করতে হয়। তাহলে 4,497 থেকে তুমি যদি 7,050 বাদ দাও, তাহলে আচ্ছা 4,497 থেকে 400 তুমি যদি 7,050 বাদ দাও, স্টিল কত টাকা পাচ্ছ, 2,553। তাহলে এখানে অ্যামাউন্ট বড় কোনটা, এইটা বড় নাকি এইটা বড়, এখান থেকে এটা বাদ দিলে স্টিল কিন্তু আমাদের 2,553 টাকা থাকছে। সেটা কোথায় যাবে, ক্রেডিটে যাবে, সেটা কোথায় যাবে, ক্রেডিটে যাবে। দেখো তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, আমরা যে ভ্যাট চলতি হিসাব বের করলাম, এটাতে কারো সমস্যা আছে, কারো সমস্যা থাকলে বলো, আমরা কিন্তু আলোচনা করব। বাট এটা টপিকটা চেঞ্জ করে অন্যটাতে গেলে তখন আবার বললে কিন্তু আবার ফেরত আসা একটা কষ্টকর বিষয়। ঠিক আছে, ওকে, যদি ক্লিয়ার হও তাহলে আমরা এবার খ নাম্বারে চলে যাব। খ নাম্বার কি বলতেছে দেখো তো, যে মোট লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে। আমরা মোট লাভ বা ক্ষতি কিভাবে বের করব, আমরা আগেই দেখেছি, আমরা যদি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে যাই, দেখো যখন আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে যাব, ঠিক আছে, স্টেপগুলো কি হয় একটু খেয়াল করো, স্টেপগুলো আমরা কিভাবে সাজাই, যে যখন আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে যাই, তখন আমরা স্টেপগুলো কিভাবে সাজাই।
ধরো এটা একটা বহুধাপ বিশিষ্ট আই বিবরণী, ঠিক আছে। সো আমি যদি এখানে স্টেপটা সাজাইতে শুরু করি, ঠিক আছে, একটু খেয়াল করো। না না, উত্তরটা ডেবিটে কেন লিখবা, এই জন্য তখন তো বললাম যে না বুঝলে বলো, তোমরা তো টাইমলি বলো না, এটা একটা সমস্যা। দেখো ডেবিটে কেন বসতেছে না, ডেবিটের অ্যামাউন্টটা কত, 4,497 টাকা, তাই না। সো ডেবিটের অ্যামাউন্টটা কত, 4,497 টাকা। তুমি যদি এই টাকা থেকে এটা বাদ দাও, স্টিল কি এই সাইডে তোমার 2553 টাকা থাকছে না। দেখো তো তুমি বাদ দিলে এই সাইডটা যেহেতু বড়, এখানে কিন্তু 2553 থাকছে টাকা, তাহলে এই 2553 যেহেতু এটা বড়, এই সাইডে স্টিল থাকতেছে, এটা কোন সাইড, ক্রেডিট, যার কারণে এটা জেরের ক্রেডিট সাইডে যায়, যার কারণে কোথায় যায়, জেরের ক্রেডিট সাইডে যায়। ওকে, দেখো আমরা এখানে আগে শেখার চেষ্টা করি, আমরা যখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করব, আমাদের শুরু কোথায় করতে হয়, বিক্রয় থেকে, ঠিক আছে। এই বিক্রয় থেকে আমাদের যদি ফেরত থাকে সেটা বাদ দিতে হয়, ফেরত থাকে বাদ দিতে হয়, ফেরত বা বাদটা থাকলে আমরা কি করি, সেটা আমরা বাদ দেই। এরপরে যদি আমরা বিনামূল্যে আচ্ছা ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করি, সেগুলো আমরা বাদ দিই, তাই না। ক্রয় মূল্যে পণ্য বিক্রয়, অর্থাৎ যেগুলো বাদ যায় সেগুলো আমরা বাদ দিই, ক্রয় মূল্যে পণ্য বিক্রয়। এরপরে ধরো যে তোমার ভ্যাট, এই ভ্যাট ট্যাট এগুলো আমরা বাদ দিই, তাই না। সো বাদ দিয়ে আবার যদি অলিখিত ক্রয়টা, আমরা অলিখিত বিক্রয়টা আবার যোগ করি। সো অলিখিত যে বিক্রয় আছে সেটা আমরা কি করি, যোগ করলে আমরা কি পাই, ফাইনালি হচ্ছে নিট বিক্রয়টা পাই। সো নিট বিক্রয় পাই। সো এই নিট বিক্রয়টা আমরা যখন পাই, এখান থেকে আমরা কি করি, এখান থেকে বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়। সো নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দেই, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়, এটা কিন্তু অলরেডি আমরা শিখেছি কোথায়, ধরো যে নিট বিক্রয়, এখানে একটা অ্যামাউন্ট, নিট বিক্রয় অ্যামাউন্ট, এখান থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তখন আমরা আসলে কি পাবো, খেয়াল করো, তখন আমরা কিন্তু এই বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভটা পাই। সো বিক্রিত পণ্যের ব্যয় আমরা রেওয়া মিলেই শিখে ফেলেছি, তাই না। সো এরপরে আসলে আমাদের কি করতে হয়, এই যে মোট লাভ থেকে আমরা আবার বাদ দিই কি, মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বাদ দিই, এগুলো আমরা দেখেছি না আগে, পরিচালন ব্যয়টা আমরা বাদ দিই, ঠিক আছে, এগুলো তো আমরা আগেই দেখেছিলাম। এরপরে হচ্ছে আমরা কি পাই, যদি পরিচালন ব্যয় বাদ দিই, সেটা মোট লাভ তো এখানে পাইলাম, এখান থেকে যখন আমরা পরিচালন ব্যয়টা আসলে বাদ দিব, তখন আমরা পাই হচ্ছে পরিচালন মুনাফা। কি পাই, পরিচালন মুনাফা, এগুলো তো আমরা আগেই দেখেছি, জাস্ট একবার রিমাইন্ডার দিচ্ছি, পরিচালন মুনাফা পাই। এখান থেকে আমরা কি করি, যোগ অন্যান্য আয়, অন্যান্য কোনো আয় থাকলে সেটা কি করে দেই, অন্যান্য আয় কোনগুলো সেটা আমি দেখাইছি, যোগ করি। যদি কোনো অন্যান্য ব্যয় থাকে সেটা আমরা বাদ দেই, বাদ দিলে আমরা এখানে যে অ্যামাউন্টটা পাবো, খেয়াল করো এখানে যে আমরা অ্যামাউন্টটা আসলে পাই, সো বাদ দিলে আমরা এটা এখানে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা বলি কি, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা, কর পূর্ব নিট মুনাফা পাই। এখান থেকে আমরা ফাইনালি কি করি, যখন আমরা করটা বাদ দিব, দেখো এখানে ফাইনালি করটা বাদ দিলে আমরা নিট মুনাফা পাই, বাট করের ম্যাথ এখানে খুবই কম পাবা, কর আসলে খুবই কমই থাকে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কর আসলে খুবই তুমি কম পাবা। করটা যখন এখান থেকে তুমি এই নিট মুনাফা থেকে করটা বাদ দিবা, তখন তুমি হচ্ছে কর পরবর্তী ফাইনাল অ্যামাউন্টটা পেয়ে যাবা, তাই না। এটাই তো সিস্টেম, কর পরবর্তী নিট মুনাফা, এটা হচ্ছে সিস্টেম। সো এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা ছকের একটা তোমাকে ধারণা দিলাম। সো আমাকে কিন্তু এই ম্যাথে পুরোটা করতে বলে না, আমাকে এই ম্যাথে কি করতে বলেছে, জাস্ট মোট লাভটা বের করতে বলেছে। তাহলে মোট লাভ কিভাবে বের করবো, দেখো জাস্ট এতটুকু, যে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবো, যখন আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি, তখনই কিন্তু আমরা মোট লাভটা পাচ্ছি। সো এই ছক সম্পর্কে ধারণা পেয়ে গেছো আশা করি। তাহলে আমরা এখানে ডিরেক্ট চলে যাই, ডিরেক্ট একটা ছক আমরা তৈরি করে ফেলি। দেখো আমরা এটা কত নাম্বার করছি, আমরা এটা
খ নাম্বার করছি। বক্সের উপরে কি লিখতে হয় সেটা কিন্তু আমরা আগেই শিখেছি, তাই না? বক্সের উপরে কি লিখতে হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা আগে শিখেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের বিবরণ, এখানে কি বসবে? এখানে বসবে বিবরণ, এখানে বসবে কি? টাকা, এখানে বসবে হচ্ছে টাকা। ঠিক আছে, তাহলে টাকা টাকা যদি বসে, তারপরে হচ্ছে আমরা এখন শুরু করব কোথেকে? বিক্রয় থেকে শুরু করব। তাহলে বিক্রয়, দেখো তো বিক্রয় কত আছে ভ্যাট সহ? বিক্রয় আছে হচ্ছে, বিক্রয় হচ্ছে ভ্যাট সহ আছে 51,750 টাকা আছে, তাই না? 51,750 আছে। এটার সাথে আমরা প্রথমে কি করব? যদি ফেরত বাট্টা এগুলো থাকে বাদ দিব, বাট আমরা দেখেছি ম্যাথে নাই। বাট এখানে কি আছে? অলিখিত বিক্রয় আছে, আমরা সমন্বয় দেখেছি না? অলিখিত বিক্রয় আছে, তাহলে অলিখিত বিক্রয়টা কি করতে হবে? অলিখিত বিক্রয়টা যোগ করতে হবে। কত টাকা দেখো? এই যে 2300 টাকা। তাহলে 2300 টাকা আমরা যোগ করে ফেলি, 2300 টাকা আমরা যোগ করে ফেলি, তাহলে হচ্ছে 50, 7 3 10 0, এরপরে হচ্ছে 2 আর 1 3 আর 1 4 5, 5450 হয়, তাই না? আচ্ছা, এখানে এই অ্যামাউন্টটা এখানে দেখার দরকার নেই, এখানে লিখবো 5450। এখান থেকে আমরা বাদ দিব কি? এই যে ভ্যাটটা ক্যালকুলেশন করেছি আমরা, যে বিক্রয়ের সময় যে ভ্যাটটা বের করলাম, কত? 7050 মনে হয়, তাই না? আগেরটাতে গেলে আমরা দেখতে পাবো আশা করি। হ্যাঁ, 7050 টাকার যে ভ্যাট আমরা পেয়েছি এটা আমরা বাদ দিব। তাহলে আমরা কি পাবো? নিট বিক্রয় পাবো। তাহলে 0 0 0 উপরে 7 14, তাহলে 7 4। দেখো তো 47,000, এটা তো আমাদের নিট বিক্রয় আসে কিনা? নিট বিক্রয় 47,000 এসেছে। এটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? নিট বিক্রয় 47,000 এসেছে, এটাতে তোমাদের কারোর সমস্যা আছে কিনা? 47,000 যে নিট বিক্রয় আসলো, এটাতে তোমাদের কোনো সমস্যা থাকলে এখনই আমাকে জানাও যে 47,000 কিভাবে আসলো। ওকে, সমস্যা যদি না থাকে এখান থেকে আমরা কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। সো আমরা কিন্তু রেওয়া মিলের ক্লাসে দেখিয়েছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয়ে কি কি আসতেছে। সো বিক্রিত পণ্যের ব্যয়ে কি কি আসতেছে আমরা রেওয়া মিলে সেটা দেখেছি। সো এখানে যদি আমরা প্রথমেই দেখি আমাদের কি আসবে? প্রারম্ভিক মজুদ। দেখো কি আসবে? প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য তোমরা পাবা, রেওয়া মিলে দেওয়া আছে। দেখো এই যে এখানে দেখো মজুদ পণ্য দেওয়া আছে এবং কি বলা আছে? 1/7/2021। যেহেতু এই ম্যাথটা হচ্ছে 30শে জুন 2022, তার মানে এইটা আগামী বছর জুলাই থেকে এবছর জুন পর্যন্ত। তাহলে আগামী বছর জুলাই হইলে জুলাই কততম মাস? সপ্তম মাস। দেখো সপ্তম মাসের 1 তারিখ। তাহলে প্রারম্ভিক মজুদ কত টাকা আছে? 10,000 টাকা আছে। আমি 10,000 টাকা বসাই দিলাম। এরপরে কি আসে? ক্রয়। ক্রয় থেকে ফেরত বার্তা থাকলে বাদ দিতে হয়। ক্রয় কত আছে? 34,475 টাকা আছে। এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে? যে ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটটা বাদ দিতে হবে। আমরা যেহেতু এখানে অলিখিত ক্রয় পাই নাই বা তারপরে হচ্ছে ক্রয় ফেরত ক্রয় বার্তা পাই নাই, তাহলে এগুলো তো বাদ দেওয়ার দরকার নাই বা যোগ করার দরকার নাই। তাহলে আমরা ভ্যাটটা কত বের করেছিলাম এটা আমরা এখানে দেখলেই পাবো। দেখো 4497, 4997 টাকা। তাহলে 4997 টাকা আমরা পেয়েছিলাম। তাহলে বলো তো আমাদের যদি এখান থেকে আমরা ভ্যাটটা বাদ দিই, নিট অ্যামাউন্টটা কত হবে? আচ্ছা একটা মিনিট, আমি একটা ফোন রিসিভ করি, তোমরা বলো। হ্যাঁ, হ্যালো, কে কে? ও, রুমে দুইজন তিনজন আছে, সমস্যা নাই, কেন? চলে আসিস, আলমগীর রুমে আছে। 546। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? 29,978 টাকা। এটা হচ্ছে আমার কি? নিট ক্রয়, তাই না? 29,978 টাকা। এটার সাথে কি করতে হবে? আর যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে সেটা যোগ করতে হবে। নগদ তহবিল সম্পদ, মূলধন
এটা তো মালিকানা সত্ত্ব, উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব, ইজারা সম্পত্তি আসবে না, 5% বন্ধকি ঋণও আসবে না, এটা কারণ দায়, মজুদ পণ্য, ভ্যাট সহ পণ্য ক্রয়, এই দুটো তো আমরা অলরেডি লিখে ফেলছি, তাহলে এই দুটোর কাজ শেষ। এরপরে মজুরি, দেখো তো মজুরি কি আমাদের প্রত্যক্ষ খরচ না? আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র লিখেছিলাম সেখানে কিন্তু মজুরি লিখেছি, তাহলে মজুরির সাথে কোনো সমন্বয় নাই, ডিরেক্ট অ্যামাউন্টটা বসাই দেই। তাহলে মজুরি কত টাকা আছে? 4000 টাকা আছে। মজুরি কত আছে? 4000 টাকা আছে, আমরা বসাই দিলাম। এরপরে বেতন কি প্রত্যক্ষ খরচ না? বেতন তাহলে আসবে না। প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে দায়, বিজ্ঞাপন হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যেই আসে, অনুদায়ী পাওনা সঞ্চিতি বীমা খরচ। তার মানে এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ আছে? আর কিন্তু কোনো প্রত্যক্ষ খরচ নাই। যদি প্রত্যক্ষ খরচ না থাকে সেক্ষেত্রে সবার শেষে বাদ কাকে দিব বলো তো? সবার শেষে বাদ, আচ্ছা সবার শেষে বাদ কাকে দিব বলো তো? সবার শেষে বাদ কাকে দিব বলো? সবার শেষে বাদ কাকে দিব? সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদটা এবার তোমরা বাদ দাও। সমাপনী মজুদ, সমাপনী মজুদ যদি আমরা বাদ দেই তাহলে দেখো 10,000, এখান থেকে এটা কত হাজার টাকা সমাপনী মজুদ আছে? 14,000 টাকা। 14,000, তাহলে বাদ দিলে কত টাকা পাই বলো তো? অ্যামাউন্টটা কত হয় একটু আমাকে জানাও, যে অ্যামাউন্টটা কত হবে আমাকে একটু জানাও তো। অ্যামাউন্টটা একটু আমাকে জানাও যে ঠিক অ্যামাউন্টটা কত টাকা হচ্ছে। 29,978 আসে, এটা তো আগেরটা। আচ্ছা আবার সেমি আসে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 29, ঠিকই আছে, 29,978 আসবে, 29,978। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম। 47,000 থেকে 29,978 যদি বাদ দেই, 47,000 থেকে 29,978 যদি বাদ দেই কত টাকা পাবো এবার বলো তো? 47,000 থেকে 29,978 আমরা যদি বাদ দেই সেক্ষেত্রে আমরা মোট লাভ কত পাবো? মোট মুনাফা হচ্ছে, মোট মুনাফা কত আছে এবার? 17,022 টাকা। 17,022 টাকা। কারো সমস্যা আছে? আমরা যেভাবে মোট মুনাফা বের করেছি, এই ম্যাথটা যেভাবে সলভ করলাম, যদি কারো সমস্যা থাকে ইনস্ট্যান্ট আমাকে বলো যে ভাই সমস্যা আছে, বুঝি নাই, আরেকবার বুঝান, আমি বুঝাবো। আর যদি না বলো সেক্ষেত্রে আমি ধরে নিব তোমরা সকলেই বুঝেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা সমস্যা না থাকলে আলহামদুলিল্লাহ, কারণ সমস্যা না থাকলে আমারও ভালো লাগবে যে না আমি তোমাদেরকে যা বোঝানোর চেষ্টা করছি আমাদের বাচ্চারা সেটা বুঝতেছে। সো ইটস এটা আচ্ছা, তাহলে এবার আমরা গ নাম্বারটা করার চেষ্টা করবো, ঠিক আছে? সো গ নাম্বারটা কি বলেছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো গ নাম্বার বলছে যে মোট মুনাফা 30,000 টাকা ধরে নিট লাভ বের করো। দেখো গ নাম্বারটা ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে মোট লাভ দিয়ে রেখেছে যে মোট লাভ 30,000 টাকা ধরে ভাই, এবার তুমি নিট লাভটা বের করে ফেলো। তাহলে আমরা খুব সহজে আগের মতো করেই বের করবো, ঠিক আছে? আগের মতো করে আমরা আবার বের করব যে কত টাকা হবে। একটা ছোট করে দিয়ে দিই, সেটা লাগবে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা গ নাম্বার এখন সলভ করছি। গ নাম্বার, সো আমাদের মোট লাভ কত টাকা দেওয়া আছে দেখো তো। মোট লাভ, আমরা এখানে মোট লাভ ধরে নিব। মোট লাভ এটা কি? প্রদত্ত। মোট লাভটা কি? প্রদত্ত, মানে দেওয়া আছে। সো প্রদত্ত মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 30,000।
মোট লাভ কত? 30,000 টাকা দেওয়া আছে। এই মোট লাভ থেকে আমরা কি বাদ দিই বলো তো? তোমরা কিন্তু সকলেই জানো যে মোট লাভ থেকে আমাদের বাদ দিতে হয় হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে আমরা মোট লাভ থেকে পরিচালন যে ব্যয়গুলো থাকবে সেগুলো সুন্দর করে বাদ দিয়ে ফেলবো। পরিচালন ব্যয়গুলো যেগুলো থাকবে সেগুলো সুন্দর করে আমরা বাদ দিয়ে ফেলবো। সো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে? নগদ তো হবে কি পরিচালন ব্যয়ের মধ্যে যায়? এটা তো ব্যয় না, সম্পদ। মূলধন, উত্তোলন, ইজারা সম্পত্তি 10 বছর। দেখো তো ইজারা সম্পত্তির সাথে কি আছে? একটা বছর দেওয়া আছে না? যখন তোমরা ইজারা সম্পত্তির ক্ষেত্রে বা লিজ প্রপার্টির ক্ষেত্রে এরকম বছর দেওয়া থাকবে, তার মানে এইটার উপরে এই বছর দেওয়া আছে মানে কি তোমাকে অবলোপন ধরতে হবে। কি ধরতে হবে? এটা একটা সমন্বয়, এটার উপর অবলোপন ধরতে হবে। এই যে 5% ঋণ, এটা কি 5% ঋণ আছে, তাহলে এখানে যে ঋণের সুদটা আসবে এটা কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে বলো তো? ঋণের সুদটা কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে? ঋণের সুদটা কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে বলো তো বাচ্চারা? না, কারণ আমরা আগেই শিখেছি যে ঋণের সুদটা হচ্ছে অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, যার কারণে এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। এরপরে মজুদ পণ্য তো লিখে ফেলেছি, ক্রয় লিখে ফেলেছি, বিক্রয় লিখে ফেলেছি। আমরা শিখেছি রেওয়া মিলের একবার সমন্বয়ের দুই পার, তাহলে মজুরি লিখে ফেলেছি। তাহলে বেতন বাকি আছে, প্রাপ্য হিসাব সম্পদ আসবে না, প্রদেয় হিসাব হচ্ছে আসবে না দায়। বিজ্ঞাপনের ক্ষেত্রে সমন্বয় আছে, এটা একটা খরচ, পরিচালন ব্যয়ের মধ্যে আসছে। আমাদের পাওনা সঞ্চিতি, এটা একটা আসার সম্ভাবনা আছে। বিমা খরচ আসবে। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে বেতন দিয়ে শুরু করব। আমরা কি দিব? প্রথমে হচ্ছে বেতন। বেতন কত টাকা আছে? বেতন আছে 6,000 টাকা। বেতনের সাথে কোনো সমন্বয় নাই, তাহলে কোনো কাজ করার দরকার নেই। সমন্বয় আছে? নাই। ওকে, সুন্দর কথা। তো বেতনের সাথে কোনো কিছু নাই, আমরা লিখে দিলাম। তাহলে বেতন নাই, প্রাপ্য প্রদেয় আসবে না। এরপরে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত টাকা আছে? দেখো বিজ্ঞাপনের সাথে সমন্বয় আছে, বিজ্ঞাপন আছে হচ্ছে 1,000 টাকা। তাহলে বিজ্ঞাপন কত হাজার টাকা আছে? 1,000 টাকা আছে। এই যে বিজ্ঞাপন 1,000 টাকা আছে, এটার সাথে সমন্বয় কি বলতে দেখো, যে তোমাকে পরবর্তী বছরের জন্য বিলম্বিত মানে সম্পদ কত রাখতে হবে? অর্ধেক, মানে হাফ রাখতে হবে। তাহলে বিজ্ঞাপন থেকে আমরা কি করব? বিলম্বিত অংশটা বাদ দিব। বিলম্বিত অংশটা বাদ দিব। কত টাকা? অর্ধেক। তাহলে 5,000 অর্ধেক, 1,000 অর্ধেক কত? 500 হয় না? 500 হয়। তাহলে বিজ্ঞাপন খরচ হিসাবে কত টাকা যাবে? 500 টাকা যাবে। বিজ্ঞাপন খরচ হিসাবে কত টাকা যাবে? 500 টাকা যাবে। তাহলে আমরা বেতন লিখলাম, বিজ্ঞাপনও লেখা শেষ। এরপরে হচ্ছে বিমা খরচ আছে, বিমা খরচটা আগে লিখে ফেলি। বিমা খরচ কত টাকা আছে? বিমা খরচের সাথে কোনো সমন্বয় আছে? নাই। তাহলে 525 টাকা আছে। এরপরে দেখো আমরা এখন সমন্বয়গুলোতে আসব। এখানে কি বলা আছে? প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা খরচ না? আচ্ছা আফরিন, বিজ্ঞাপনটা বুঝাবো। দেখো বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, ঠিক আছে? বিজ্ঞাপন, প্রথম কথা হচ্ছে ভাই, বিজ্ঞাপনটা হচ্ছে কি? ব্যয়। একটু আগে তোমাকে লিখে দিয়েছি না, বিলম্বিত মানে সম্পদ হিসাবে রাখা, আর অবলোপন মানে খরচ করা। দেখো এখানে বলা আছে কি, যে বিজ্ঞাপন খরচের অর্ধেক তোমাকে কি করতে হবে? পরবর্তী বছরের জন্য বিলম্বিত রাখতে হবে। তার মানে বিজ্ঞাপন খরচের মধ্যে তোমাকে অর্ধেক টাকা সম্পদ হিসাবে রাখতে হবে, বাকি টাকা এই বছর খরচ হিসাবে দেখাইতে হবে। আবারও বলছি যে বিজ্ঞাপন নিয়ে কি বলা আছে? বিজ্ঞাপন নিয়ে বলা আছে যে বিজ্ঞাপন তোমাকে সম্পদ রাখতে হবে অর্ধেক, আর অর্ধেক কি করতে হবে? এই বছরের খরচ দেখাতে হবে। সো তুমি যখন বিজ্ঞাপন লিখছো তখন তোমাকে এখানে অর্ধেক টাকা তুমি সম্পদ দেখাবা, অর্ধেক টাকা হচ্ছে তোমাকে খরচ হিসাবে দেখাইতে হবে। দ্যাটস ইট। দেখো তো বাবা এখন বুঝো কিনা? আফরিন একটু আমাকে রেসপন্স করো ভাইয়া, যে বুঝছো কিনা। ওকে, ঠিক আছে। এরপরে আমরা বিমা খরচও লিখলাম। দেখো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে বলা আছে কোথায়? এই যে 5%, যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% রাখতে হবে। অনাদায়ী পাওনা খরচ কিভাবে বের করতে হয় মনে আছে তোমাদের? আচ্ছা আমি এখানে লিখে দিই, এখানে লিখে দিই। অনাদায়ী পাওনা খরচটা আমরা কিভাবে বের করি? দেখো তো আমি বলেছিলাম না, এটা কিন্তু প্রথম দিনে লিখে দিয়েছিলাম যে অনাদায়ী পাওনা খরচটা আমরা কিভাবে বের করব।
সবার প্রথমে আমাদের কি লিখতে হবে? অনাদায়ী পাওনা। যদি থাকে লিখবো, না থাকলে লেখার দরকার নাই, না থাকলে লেখার দরকার নাই। অনাদায়ী পাওনা লিখবো। এটার সাথে কি করব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুনটা কোথায় পাবো? এই নতুনটা সবসময় সমন্বয়ে পাবো। নতুন সঞ্চিতি সবসময় কোথায় পাবো? সমন্বয়ে পাবো। বলবে যে নতুন করে কাটতে বলবে, ঠিক আছে, এটা সমন্বয়ে পাবো। এবং এখান থেকে বাদ দিব কোনটা? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি। পুরাতন সঞ্চিতিটা আমরা কোথায় পাবো? পুরাতন সঞ্চিতিটা আমরা পাবো হচ্ছে রেওয়া মিলে। পুরাতন সঞ্চিতি কোথায় পাবো ভাই? পুরাতন সঞ্চিতি পাবো রেওয়া মিলে। তাহলে রেওয়া মিলে আমরা পাবো, এবং এটা যোগ বিয়োগ করার পরে আমরা খরচটা পাবো। খরচ ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। যেটা নেগেটিভও হতে পারে, অর্থাৎ মাইনাস ফিগারও আসতে পারে, প্লাস ফিগারও আসতে পারে। প্লাস ফিগার আসলে প্লাস আকারে লিখবা, মাইনাস ফিগার আসলে মাইনাস ফিগার রাখবা। তাহলে এটা আমরা অলরেডি প্রথম ক্লাসে লিখে দিয়েছি। তাহলে এই স্ট্রাকচারটা এখানে বসে আমরা প্রথমে কি খুঁজবো? অনাদায়ী পাওনা খুঁজবো বা কুরিন খুঁজবো। অনাদায়ী পাওনা নাই, তাহলে অনাদায়ী পাওনা যেটা আমাদের লিখতে হইতো নাই। তাহলে অনাদায়ী পাওনার পরে কি করতে হবে? নতুন সঞ্চিতি করতে হবে। এই যে দেখো কি বলা আছে, কত পার্সেন্ট? প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। তাহলে নতুন সঞ্চিতিটা আমরা বের করব। নতুন, নিচে লিখতেছি কেন? নতুন সঞ্চিতি আমরা কাটবো, ঠিক আছে? নতুন সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা, এখান থেকে লিখি নতুন অনাদায়ী, তাও তো হয় না, একদম শেষ মাথা থেকে লিখতে হবে, এখান থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো এই জায়গায় এটা ইম্পর্টেন্ট বিষয় কেন? দেখো তুমি যদি প্রাপ্য হিসাব পাও, তো প্রাপ্য হিসাব এখানে 14,000 আছে, তুমি যদি প্রাপ্য হিসাবের উপর 14,000 কেটে দাও তাহলে কিন্তু ভুল হবে। এই 14,000 হবে না। এই 14,000 কেন হবে না ভাই? কারণ দেখো তো এখানে কি বলা আছে যে তোমার বাকিতে পণ্য বিক্রয় 23,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয় নাই। তাহলে তোমার প্রাপ্য হিসাবের সাথে এই 2300 টাকা, সরি 23,000 না, 2300 টাকাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তোমার 14,000 সাথে 2300 যোগ করলে কত হবে? তোমার 14,000 সাথে 2300 যোগ করলে 16,300 হবে। এইটার উপরে 5% কাটতে হবে, অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে যে সমন্বয় আছে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা যদি 16,300-র উপরে, তাই না, 14,000 আর 2,300 হচ্ছে 16,300, তাহলে 16,300-র উপরে 5% কাটি, আমরা কত পাবো? 815 টাকা পাবো। এই 1315 কেমনে হয় বাবা? 10% আছে না 5%, 815 হয় না? এই 815 হয় কিনা দেখো তো, 815 হয় কিনা? হ্যাঁ 815 হয়। এখান থেকে আমরা বাদ দিব কি? বাদ দিব হচ্ছে পুরাতন, বাদ দিব হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কোথায় পাবো? একটু আগে আমি তোমাদের বলেছি, এটা আমরা রেওয়া মিলে পাবো। কোথায় পাবো রে ভাই? রেওয়া মিলে পাবো। দেখো রেওয়া মিলে দেওয়া আছে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা অনাদায়ী পাওনা সঞ্চিতির রেওয়া মিলে থাকবে সেটা হচ্ছে আমার কি হবে? বিয়োগ হবে, তাই না? তুমি কি একটা ফাইনাল অ্যামাউন্ট লিখছিলা নাকি? 2500। তাহলে মাইনাস, আমরা যদি করি তাহলে এখানে মাইনাস ফিগার পাবো। কত মাইনাস ফিগার পাবো বলো তো? তাহলে আমরা 815 থেকে যদি 2500 বাদ দিই তাহলে 1685। দেখো তো মাইনাস 1685, এটা পাও কি না? ওটা মাইনাস ফিগার আসলে মাইনাস ফিগারে লিখতে হবে, ঠিক আছে? প্লাস লেখার আর সুযোগ নাই, প্লাস লেখার সুযোগ নাই। দেখো এটা যদি বুঝে থাকো, আমরা খরচটা আমরা বের করলাম। এরপরে কি দেখো, এখানে একটা ছিল সমন্বয় যে 10 বছর, তাহলে ইজারা সম্পত্তির অবলোপন লিখতে হবে। এরপরে কি করতে হবে? ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন দেখাতে হবে। কত টাকা অবলোপন হবে দেখো তো ভাই, এখানে আছে কি 30,000 টাকা।
30,000 ভাগ 10, তাহলে এই 30,000 টাকা কত বছর সে ব্যবহার করবে? 10 বছর। যার কারণে 30,000 কে অর্থাৎ যে অ্যামাউন্ট থাকবে ওইটা দিয়ে আয়ুষ্কাল, ওইটাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করো। মূলত এটা একটা সরলরৈখিক পদ্ধতিতে অবলম্বন। তাহলে 30,000 কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 3,000 পাবো। আর কি কোনো কিছু আছে? আমরা নগদ তহবিল এগুলো তো আনবো না। ইজারা সম্পত্তির অবলোপন লিখলাম, মজুদ পণ্য এগুলো এটা তো লিখছি, বেতন লিখলাম, প্রাপ্য হিসাবের কাজ করলাম, প্রদেয় বিজ্ঞাপনের কাজও করেছি মনে হয়, হ্যাঁ বিজ্ঞাপন কাজ করেছি, অনাদায়ী পারিশ্রমিক বীমা খরচও লিখে ফেলেছি 525। এরপরে হ্যাঁ সবগুলো কাজ শেষ। আচ্ছা এখন তোমরা একটু অ্যামাউন্টটা বের করো তো কত হয়? 6 আর 3 হচ্ছে 9, 9 10,025 এবং এখান থেকে 1685 বাদ দিলে ঠিক কত টাকা হয় আমরা যদি দেখি, 6,000 যোগ 500 যোগ 525 যোগ 3,000, তাই না? 3,000 এখান থেকে বাদ দিব 1685, তাহলে 8,340 হয়। 8,340, তাহলে এটা আমরা এখন 30,000 থেকে কি করব? বাদ দিব। যদি 30,000 থেকে আমরা বাদ দিই আমরা পাবো কি? 21,160 টাকা। এটার নাম হচ্ছে পরিচালনায়। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে পরিচালনায়। এটার নাম হচ্ছে পরিচালন আয় বা পরিচালন আয় বা পরিচালন মুনাফা, যে কোনো একটা দিতে পারো, আয় বা মুনাফা দুইটা যে কোনো একটা দিলেই হবে। এবং এখান থেকে আমরা কি করব? অন্যান্য আয় থাকলে যোগ করব, অন্যান্য ব্যয় থাকলে বাদ দিব। এই ম্যাথে কোনো অন্যান্য ব্যয় নাই, অন্যান্য আয় নাই, তাহলে আমরা ডিরেক্ট বাদ দিব কি? বাদ অন্যান্য ব্যয়। সো অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা কি পেয়েছি দেখো? ঋণের সুদ। তাহলে এই যে ঋণ 1/7/2021 এখানে কত টাকা আছে? 20,000। তাহলে 20,000 এর 5% যদি করো 1,000 টাকা পাবা। তাহলে এখানে কি হবে? ঋণের সুদ হবে। ঋণের সুদ হবে। ঋণের সুদ কত টাকা হবে? 1,000 টাকা হবে। ঋণের সুদ হচ্ছে 1,000। যদি ঋণের সুদ 1,000 বাদ দেই পাবো কত? 20,160। তাহলে এটার সাথে তো আর কোনো কাজ নাই বা এই ম্যাথের আর কোনো অংশ নাই, তাহলে এটাই হচ্ছে আমার নিট মুনাফা। যেহেতু কর নাই তাহলে এটাই হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। দেখো তো নিট মুনাফা আমরা কিভাবে বের করলাম? তোমাদের কোথাও সমস্যা আছে কিনা এই প্রশ্নে? হ্যাঁ 21,160 তো লিখছি। তোমাদের কোথাও সমস্যা থাকলে ভাইয়াকে বলো, আমরা সলভ করব, সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমরা বিস্তর কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের সমস্যাগুলো নিয়েই কিন্তু আমরা ডিল করব। তোমাদের ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী মাস্ট করতে হবে, সেকেন্ড পার্টেরটা একটু কঠিন থাকবে, আগে থেকেই বলে দিচ্ছি। সেকেন্ড পার্টের আর্থিক বিবরণী একটু কঠিন হবে, বাট খ বিভাগ একদম পানির মতো সহজ হবে। সো যেহেতু সেকেন্ড পার্টের খ বিভাগ সহজ হবে, আর্থিক বিবরণী একটু কঠিন হবে। তুমি যদি ক বিভাগ মানে ফার্স্ট পার্টে আর্থিক বিবরণীটা শিখে যাও, তাহলে আমরা এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণী করবো, অর্থাৎ দ্বিতীয় পত্রে পঞ্চম অধ্যায় করবো, এটার সাথে মিলে মিলে করবো, তখন তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো তোমাকে আমি বুঝাই, তোমার সময় কত পাবা? দেখো তোমার যে বলো যে সময় লাগবে, তোমাকে একটু বুঝাই। তুমি যখন পরীক্ষার হলে বসতেছো, ঠিক আছে, ইমাজিন করো তুমি পরীক্ষার হলে বসেছো। তুমি এখন পরীক্ষার হলে আছো। কোথায় আছো? পরীক্ষার হলে। সো এই পরীক্ষার হলে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ। সো এমসিকিউ থাকবে 30টা, তোমাকে সময় দিবে 30 মিনিট। 30 মিনিট সময় দিবে, তাই না? সো এমসিকিউ নিয়ে কোনো কথা আমরা বলবো না, বাট সিকিউ এ তোমাকে সময় দিবে হচ্ছে 2 ঘন্টা। তোমাকে এমসিকিউ উত্তর করতে হবে যে কোনো 7টা, এই 7টার মধ্যে তোমাকে সময় দিবে কত? 2 ঘন্টা 30 মিনিট। দেখো এই যে 7টা তোমাকে এমসিকিউ দিচ্ছে, এই 7টার মধ্যে তোমার থাকবে কি? ক বিভাগ। তোমার থাকবে ক বিভাগ, তোমার থাকবে হচ্ছে খ বিভাগ। বুঝো আমি কি বলি, একটু মনোযোগ সহকারে শোনো। সো ক বিভাগে তোমার 2টা উত্তর করতে হবে, আর খ বিভাগে যে কোনো জায়গা থেকে 5টা। সো খ বিভাগের প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়। সো খ বিভাগ শেষ করতে তোমার যে 5টা প্রশ্ন, দেখো একটা প্রশ্নে তোমার যদি 20 মিনিট সময় লাগে, খেয়াল করো একটা প্রশ্নে যদি তোমার 20 মিনিট সময় লাগে, তাহলে 5টা প্রশ্নের সময় লাগবে কত? 20 × 5, তাহলে 100 মিনিট, তাই না?
100 মিনিট মানে কত, 60 মিনিটে 1 ঘন্টা যদি হয়, তার মানে 100 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, তাই না? এটা হচ্ছে আমার 60, 5 20 100, এত সময় লাগার কথা না, তার মানে তুমি এখানে 1.5 ঘন্টা মূলত লাগবে, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় তোমার খ বিভাগ শেষ হয়ে যাওয়ার কথা। পরীক্ষার হলে কখনোই কোনোভাবে, আচ্ছা দেখাবো আফরিন, ওটা আমি দেখাইছিলাম, আবার দেখাবো, সমস্যা নেই, একটু শোনো, কথা শোনো। দেখো তোমার এই 5টা প্রশ্নের উত্তর করতে 1.5 ঘন্টা লাগছে, তাই না? 1.5 ঘন্টা লাগতে, বা আরো 1 ঘন্টা 40 মিনিট ধরো লাগলো, তুমি আরেকটু স্লো, ঠিক আছে? সো তোমার আশা করি লাগবে না, তুমি যখন প্র্যাকটিস করবা লাগবে না। 1 ঘন্টা দূর, 1 ঘন্টা 40 মিনিট এটা তোমার লাগছে, তাহলে তোমার বাকি সময় কত থাকবে, 50 মিনিট। যারা একটু ফাস্ট হবা তাহলে দেখবা তোমাদের কিন্তু এখানে 1.5 ঘন্টা এগুলো শেষ। পরীক্ষার হলে কোনোভাবেই ক বিভাগ আগে করবা না, কারণ ক বিভাগ আগে করলে যদি একটু ভুল হয় পাগল হয়ে যাবা, তোমার মানে তুমি আউট অফ মাইন্ড হয়ে যাবা, তোমার সবসময় মনে হবে ইস ভুলটা কি হলো ধরতে পারতেছি না, মানে কষ্ট পাবা, সবসময় খ নাম্বার করবা। তাহলে এখানে যদি তুমি 1.5 ঘন্টায় শেষ করতে পারো, ঠিক আছে, 1.5 ঘন্টায় শেষ করতে পারো, তোমার হাতে যেহেতু সময় 2.5 ঘন্টা থাকবে, এখানে 2.5 মিনিট কেন লিখছি, তোমার হাতে যেহেতু এখানে 2.5 ঘন্টা থাকছে, দেখো 2.5 ঘন্টার মধ্যে তোমার যদি 1 ঘন্টা 30 মিনিট এখানে চলে যায়, 1.5 ঘন্টা চলে যায়, বাকি 2টা প্রশ্নের জন্য সময় কত পাবা, 1 ঘন্টা পাবো অন্তত। তোমার যদি আরো একটু স্লো হও সেক্ষেত্রে হয়তো বা তুমি 50 মিনিট পাচ্ছ। ভাই 50 মিনিটে বা 1 ঘন্টায় তুমি কি ক বিভাগের 2টা টাচ করতে পারবা না? এটা কি হয়? তোমরা এতদিন পড়াশোনা করে যদি এখন তোমরা এই 1 ঘন্টায় 2টা টাচ করতে না পারো, তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা টাফ। সো খ বিভাগকে যখন প্রশ্ন সিলেক্ট করবা, দেখো এখন সমস্যা হচ্ছে খ বিভাগে অনেকে 2 ঘন্টায় শেষ করবে 5টা প্রশ্ন। কিভাবে শেষ করবে তোমাকে আমি বলি। এই বান্দারা প্রশ্ন সিলেকশন করতে পারে না, প্রশ্ন সিলেকশন করতে পারে না। প্রশ্ন সিলেকশন করা পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রশ্ন সিলেকশন। তোমাকে প্রশ্ন সিলেকশন করতে হবে, ঠিক আছে? সো প্রশ্ন সিলেকশন করতে না পারলে তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে। এখন তোমার যে প্রশ্ন আসবে, দেখো এই প্রশ্নের মধ্যে অবচয়ের ম্যাথগুলো তুলনামূলক ছোট হয় না ভাই? অবচয়ের ম্যাথ তুলনামূলক ছোট হয়, তুমি অবচয় থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবা। তোমার কাছে কার্যগত সময় লাগবে, ঠিক আছে? অবচয়ের পরে কি আছে, তুমি প্রথম পদ দ্বিতীয় পদে দেখবা একটাতে তোমার নগদ প্রাপ্তি জাবেদা থাকে, নগদ প্রাপ্তি, নগদান বই না, ঠিক আছে, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এ ধরনের একটা ম্যাথ পাবা না? পাবা। নগদ প্রাপ্তি প্রদান নিয়ে একটা ম্যাথ পাবা, এটা একটা করবা। অবচয় তো 2টা ম্যাথ পাবা, সো 2টাই করার চেষ্টা করবা। এরপর হচ্ছে হিসাব সমীকরণের উপরে ম্যাথ পাবা, হিসাব সমীকরণের উপরে ম্যাথ পাবা। সো হিসাব সমীকরণ এখানে ম্যাথ পাবা দেখবা। সো তারপর খতিয়ানের উপরে তোমরা ম্যাথ পাবা। সো এইভাবে যখন তুমি প্রশ্ন সিলেকশন করা শিখে যাবে, এখানে যদি 2টা হয়, এখানে যদি তোমার ধরো যে একটা হয়, এখানে একটা, আরেকটা তুমি রেওয়ামিল, তুমি কার্যপত্র স্কিপ করলে তোমাকে রেওয়ামিলে যেতে হবে, ঠিক আছে? সো রেওয়ামিল থেকে যদি একটা করো তখন কিন্তু তোমার খুব সহজ হয়ে যাবে। এই যে দেখছো 7টা সৃজনশীল দিয়ে 15 মিনিট সময় থাকে পরীক্ষার হলে। মানে যদি তুমি ভালো পারো, মানে দক্ষতা থাকে, তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে ঘুম দিতে পারবা 10-15 মিনিটের, এরকম করে। সো প্রশ্ন সিলেকশন ইজ ইম্পর্টেন্ট, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সিলেক্ট ইউর কোশ্চেন। সো যখন তুমি কোশ্চেন সিলেকশন ভালো করতে পারবা, তখন আসলে তোমার সময়টা আসলে কম লাগবে, তুলনামূলক অন্যদের চেয়ে অনেক সময় কম লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবা। এখন যে প্রশ্ন করছিলা যে ভাই বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝাই দেন, আবারও বলতেছে, দেখো আফরিন তুমি একটু ভাইয়ের কথা শোনো, মনোযোগের সাথে ভাইয়া কি বলে একটু খেয়াল করো। দেখো আমরা বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে কথা বলি, এখানে বিজ্ঞাপন দেওয়া আছে, ঠিক আছে? তো বিজ্ঞাপন কি, আমার জন্য একটা ব্যয়, বিজ্ঞাপন ব্যয় কত টাকা দেওয়া আছে রে ভাই? 1000 টাকা। বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে কি 1000 টাকা। আফরিন শোনো কি বলি, যে বিজ্ঞাপন দেওয়া আছে 1000 টাকা। এখন প্রতিষ্ঠান বলতেছে যে এই বিজ্ঞাপনটা ভাই আপনি সম্পূর্ণ এই বছর খরচ দেখাবেন না, আপনাকে কি করতে হবে, বিলম্বিত করতে হবে। বিলম্বিত কত করতে হবে? হাফ অংশ, মানে 1/2 মানে কি, 1/2 মানে তো হাফ, তাই না? সো হাফ অংশ আপনাকে কি করতে হবে, বিলম্বিত রাখতে হবে। আমরা একটু আগেই বললাম বিলম্বিত মানে অগ্রিম রাখা, অর্থাৎ সম্পদ রাখা। বিলম্বিত মানে কি, সম্পদ হিসাবে রাখা। তাহলে এই 1000 টাকা তোমার যে বিজ্ঞাপন আছে, এখান থেকে হাফ অংশ যদি তোমার সম্পদ রাখতে বলে, ঠিক আছে, হাফ অংশ যদি তোমার সম্পদ রাখতে বলে, খেয়াল করো, হাফ অংশ যদি সম্পদ রাখতে পারে, হাফ অংশ 1000 হাফ কত, 500 টাকা।
তাহলে আমি কি করেছি দেখো, প্রথমে বিজ্ঞাপনে 1000 টাকা লিখছি, এই 1000-এর মধ্য থেকে আমরা কি করলাম, যে হাফ অংশ আমাকে বিলম্বিত রাখতে বললো, সম্পদ রাখলো, সেটা বাদ দিলাম। বাদ দিলে কত পেয়েছি, এই যে 500 টাকা পেয়েছি। 3-4 বলে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এখন দেখো, খুব ভালো একটা প্রশ্ন করেছো, যে 3-4 বলছে। এই যে খুব সহজ বিষয়গুলো, যে বলতেছে হচ্ছে 4 ভাগের 3 অংশ, ঠিক আছে, যে 4 ভাগের 3 অংশ কি করতে হবে, বিলম্বিত করতে হবে। বিলম্বিত কত করতে হবে, 4 ভাগের 3 অংশ। দেখো তোমার টোটাল টাকা কত, 1000। তাহলে দেখো এই যে নিচে যেটা থাকবে, এটাকে হচ্ছে কি করবা, মোট অংশ বলবা। নিচের টাকা আমরা কি বলবো, মোট অংশ। তাহলে বিজ্ঞাপন খরচ টোটাল কত অংশ, দেখো তো বিজ্ঞাপন খরচ টোটাল কত অংশ, এখানে যেহেতু 4 আছে, তার মানে বিজ্ঞাপন খরচ হচ্ছে টোটাল 4 ভাগ। তাহলে তুমি প্রথমে কি করবা, বিজ্ঞাপন খরচকে 4 দিয়ে ভাগ দিবা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে সেটা দিয়ে গুণ দিবা। উপরেরটাতে কি করতে হবে, গুণ দিতে হবে, নিচেরটাতে ভাগ, উপরেরটাতে গুণ। কিভাবে হচ্ছে দেখো, তোমাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বুঝাই, যে 1000 গুণন 3/4, এটা বলছে না, এরা তো বলছে। তাহলে তুমি কাটাকাটি করো, 4 × 4, 4 250, 1000, এভাবে করো, তাই না। তো আমি ওই জিনিসটা এখানে তোমাকে কিভাবে করে দিয়েছি, যে 1000 3/4। তাহলে দেখো তো এই 4টা 1000-কে ভাগ হয়েছে না, আলটিমেটলি 1000-কে 4 ভাগই হয়েছে, যার কারণে আমি বললাম 1000-কে 4 দিয়ে ভাগ দাও, আর 3 দিয়ে তখন গুণ দিবা। উপরের অংশটা দ্বারা গুণ হবে, নিচের অংশটা দ্বারা ভাগ হবে। দেখো তো এখন বুঝো কিনা। এটা তো ইয়াতে। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আজকে এখানেই ছুটি ঘোষণা করব, এবং তোমাদের সাথে আমরা এইবার যে ম্যাথগুলো তোমাদের আছে দেওয়া অলরেডি, তোমাদের ক্রয় বিক্রয়ের যেগুলো ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথগুলো অবশ্যই সলভ করবা, ঠিক আছে। সেই ম্যাথগুলো অবশ্যই সলভ করবা। সলভ করার পরে সমস্যা থাকলে সে সমস্যা নিয়ে আসবা। সমস্যা না থাকলে কিন্তু সমস্যা না থাকাও একটা সমস্যা থাকতে হবে, কারণ তুমি ম্যাথ করতে গেলে সমস্যা বের হবে। ম্যাথ না করলে অবশ্য সমস্যা বের হবে না, তখন আমাকে আসলে তোমরা বলবা না, কাজ করে লাভ নাই। তো বাচ্চারা, আজকে আমরা এখানেই ছুটি ঘোষণা করছি, সাধারণ ছুটি। তো তোমরা বাসায় যাও। অবলোপন বললে তো খরচ হবে, তাই না। সো অবলোপনটাকে বিলম্বিত করা যাবে, অবলোপন আর বিলম্বিত আলাদা। হ্যাঁ, করাই তো দিব ইনশাল্লাহ, নেক্সট দিন আর 2টা করাই দিব, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।